সুপ্রিয় দর্শক, ইসকনকে রক্ষা করার জন্য ভারত উপড়ে পড়ে লেগেছে। তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করা হয়েছে আইনজীবী সাইফুল ইসলামকে। এরপর থেকে ব্যাপক সমালোচনা ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। যে কোনো সময় ভারত বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে। আজকের এই ভিডিওতে আমরা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসকনের অন্যতম প্রধান নেতা চিন্ময় দাসকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। পৃথিবীর যে কোনো স্থানের সন্ত্রাসবাদীর সাথে ইসকনের কোনো রকম সম্পর্ক আছে এরকম ভিত্তিহীন প্রশ্ন করাটা আপত্তিজনক। ইসকন ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে। ইসকন হচ্ছে ভারতের একটি এজেন্ট সংগঠন। তাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে ইসকন একটি ভারতীয় এজেন্ট সংস্থা, কারণ বাংলাদেশের আইন ব্যবস্থার ওপারে তাদের কোনো আস্থা নেই। এজন্য তারা বাংলাদেশের নাগরিকত্ব হোল্ড করেও ভারত সরকারকে বাংলাদেশের আইন ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করতে বলছে। আর এই বিষয়টি বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। একটি দেশের সন্ত্রাসী সংগঠন যতটা না বিপজ্জনক, তার থেকে বেশি বিপজ্জনক হচ্ছে কোনো বড় দেশের হয়ে একটি দেশের এজেন্ট হয়ে কাজ করা। কারণ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আমরা যে যুদ্ধটা দেখতে পাচ্ছি এবং রাশিয়া যে বিশাল এলাকা ভূমি দখল করেছে, সেটা কিন্তু রাশিয়া যে সকল এজেন্ট রয়েছে তারাই কিন্তু সেই জায়গায় যুদ্ধক্ষেত্রটা প্রস্তুত করেছে। রাশিয়া আজ থেকে 3 বছর আগে ইউক্রেনে আক্রমণ করে ডোনএক্স এবং লুনক্স দখল করলো। এটি তারা কি অজুহাতে দখল করলো? এই জায়গায় রাশিয়ার কথা ছিল যে ডোনেক্স এবং লুনাক্সে রাশিয়ার মানুষজন রয়েছে এবং এই মানুষজন তুমি সরকারের হাতে নিয়োজিত, যার জন্য এই অঞ্চল দুটিকে রাশিয়াকে দখল করতে হবে। তাই রাশিয়া এই দুটি শহরকে আক্রমণ করে দখল করেছে। এবার দেখুন বাংলাদেশের চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বর্তমানে যে জিনিসটা তৈরি হচ্ছে, এবং আমরা হয়তো অনেকেই জানি ভারত উত্তর পূর্বাঞ্চলে বিপুল পরিমাণে গোলাবারুদ ও সৈনিক মজুত করেছে। আর পরবর্তী দেশ এমনটা দাবি করতেই পারে যে চট্টগ্রামের মধ্যে আমাদের যে লোকজন রয়েছে তারা বিপদের মধ্যে রয়েছে। তাদেরকে রক্ষা করার জন্য রাশিয়ার কৌশল অবলম্বন করতে হবে, এমনটা কিন্তু ভারত বলতেই পারে। আর এমনটা যদি তারা কখনো না বলে, তাহলে ছোট একটি সংগঠনের কথাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করে এভাবে মন্তব্য করলো। এবং বাংলাদেশের যে ইসকনের প্রধান রয়েছে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তিনি আইনি লড়াই করবেন। আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি যে নির্দোষ এটা প্রমাণ করতে হবে। আর এটি হচ্ছে একটি বিচারিক প্রক্রিয়া। এখন বাংলাদেশের এই বিচারিক প্রক্রিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে ভারত সরাসরি হস্তক্ষেপ করেছে। ভারত স্টেটমেন্ট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তারা জানিয়েছে তারা অনেক উদ্বিগ্ন। প্রশ্নটি হচ্ছে কাশ্মীরের ভেতরে ভারত যখন নানা ইস্যুকে কেন্দ্র করে মুসলিম নেতাদেরকে গ্রেপ্তার করলো, তখন কিন্তু বাংলাদেশ ভারত কোনো প্রকার স্টেটমেন্ট দেয়নি। শুধু বাংলাদেশ এটা জানিয়েছে এটা হচ্ছে তাদের অভ্যন্তরীণ বিষয়, যার জন্য বাংলাদেশে কোনো প্রকার মন্তব্য করতে চায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় নেতাদেরকে গ্রেপ্তার করা এটা কোনো নতুন বিষয় না। এর পূর্বেও বাংলাদেশের বড় বড় ধর্মীয় নেতারা গ্রেপ্তার হয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায় হেফাজতে ইসলামের বড় বড় নেতারা, তারা শুধু গ্রেপ্তার হননি, দীর্ঘ সময় ধরে তারা জেলে ছিলেন। হেফাজতের বড় বড় নেতারা যে সরকারের হাতে গ্রেপ্তার হয়েছে, এই বিষয়টিকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম কখনো পাকিস্তানের সাহায্য নিয়েছে কিংবা সৌদি আরবের হস্তক্ষেপ কামনা করেছে? তারা কখনো এটা বলেনি আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে এসব অত্যাচারের হাত থেকে রক্ষা করুন। তারা এই ধরনের কোনো প্রকার স্টেটমেন্ট দেয়নি। তো বন্ধুরা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এমন মন্তব্য নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।